তো প্রথমে আমরা একটু বলি উক্তি বলতে আমরা কি বুঝি। যে যেখানে আছেন, যে যেভাবে ভিডিও দেখছেন, তার একটু বলেন দেখি উক্তি বলতে আমরা কি বুঝি। স্যার, বক্তার মনোভাব আপনার মনোভাব। বাক্যে প্রকাশ করাকে ব্যক্তি বলে। হম হম, অ্যাকুরেট হলো না। বক্তার কথা উপস্থাপনের ধরন। বক্তার কথা ধরনকে ধরনটাও কাছাকাছি গেছে, কিন্তু অ্যাকুরেট হয় নাই। আমরা আহ সহজ ভাষায় চিন্তা করি একটু, যে উক্তি মানে হচ্ছে যে আমরা বাঙালির একটা কমন বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে বলেন তো? সেটা হচ্ছে যে একজনের কথা আরেকজনের লাগাই, তাই না? একজন এই কথা বলছে, জানিস জানিস ও ওই কথা বলছে, ও বলছে এরকম এরকম। আমরা এরকম করে কথা বলি না একজনের কথা আরেকজনকে? এটা বলি কিনা? তখন আজকে আমাকে সুমি বললো, হ্যাঁ, এই ইয়া সুমি বলছে আহ, লিমার বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। এভাবে করে বলি না আমরা? তো এই কথা, একজনের কথা আরেকজনের আলোচনা করার সময় আমরা ঠিকই কিন্তু উক্তিটা পরিবর্তন করি, উক্তি আলোচনা করি। হুম। তো আমরা বইয়ের ভাষায় যদি চিন্তা করতে যাই, তখন বলে যে কি কোন কথকের বা কর্মের নামই উক্তি। তখন বলে হয়তো বা বলবে যে কি বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। এইগুলো পড়তে গিয়ে আমাদের মাথাটা আসলে নষ্ট হয়ে যায়। আমরা এখান থেকে সংজ্ঞা সংজ্ঞা শিখতে গিয়ে আসল জিনিসটাকে ইয়ে করতে পারি না। আমরা এটা বুঝবো ঠিক আছে, সংজ্ঞা আমাদের বাক উপস্থাপনের ধরনকে বলা হচ্ছে ইয়া, কিন্তু এই জিনিসটাই হচ্ছে আসল, যে আমাদের উক্তি পরিবর্তন আমরা মূলত আজকে শিখবো। সেই উক্তি পরিবর্তনে একজনের কথা আরেকজনকে বলতে গেলে আমরা দুই ভাবে বলে থাকি। কিভাবে বলে থাকি সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আমি আপনাদেরকে সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা লাইভে ক্লাসটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব এই ক্লাসটি আপনারা শেয়ার করবেন এবং কমেন্টসে লিখুন কে কোথা থেকে লাইভ দেখছেন। সেটা যদি কমেন্টসে লিখতেন তাহলে আসলে আমরা একটু ইন্সপায়ার্ড অনুভব করি। আমরা বুঝতে পারি যে অনেক দেশের নানা প্রান্ত থেকে আমরা ক্লাসটা করাচ্ছি, এখান থেকে নানা প্রান্ত থেকে স্টুডেন্টরা দেখছে। তো আপনারা যে যেখান থেকেই বসে এই লাইভে ভিডিওটা দেখছেন, আর যারা জুমে আছেন তাদেরকেও স্বাগত আমার ক্লাসে, এবং যারা লাইভে আমার ক্লাসটা দেখছেন তাদেরকেও স্বাগত। আপনারা যারা লাইভে ক্লাসটা দেখছেন তারা কমেন্টে আপনার কে কোথা থেকে বসে ভিডিওটা দেখছেন সেটা জানাবেন। তো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার পরিচয় আগেও আমরা দিয়েছি, নাম তো শোনাই হোগা। শাহরুখ খানের স্টাইলে বলতে হয়, নাম তো শোনাই হোগা। আমার নাম মেহেদী হাসান। আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। বর্তমানে কর্মরত আছি বান্দরবান সরকারি কলেজে। আসবেন আপনারা, এখন কিন্তু বান্দরবান অনেক সুন্দর, নানা জায়গায় ঘুরতে ফিরতে আমি সর্বোচ্চ সহযোগিতা করে যাব আপনাদেরকে। আসেন, বেড়ায় যান। শুধু পড়ালেখা করলে হবে, একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখতে হবে। বুঝা গেছে? ঘুরবেন আপনারা, ভ্রমণ করবেন, ভ্রমণ কিন্তু আপনার পড়ালেখার গতি বাড়ায় দিবে। তো যাই হোক, আমরা আহ, আমি যেটা বলছিলাম যে আমি আমার তো পরিচয় দিয়েছি, আর কিছু বলার নাই। চ্যাট বক্সে কিছু প্রশ্ন দেখা যাচ্ছে। চ্যাট বক্সে ভোলা থেকে স্বপ্নীল, শারমিনা আক্তার ফেনী থেকে, ঠাকুরগাঁও থেকে ফারাজুল হক মোহন, আর কেউ আছে? ওকে, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে যেখান থেকে দেখছেন। সাদর সম্ভাষণ। হুম। ওই যে ইত্যাদিতে বলে না? তো যাই হোক, উক্তি পরিবর্তনের ক্লাসে আমরা সরাসরি চলে যাচ্ছি। তো কোনো কিছু বলার নামই হচ্ছে উক্তি। তো রবীন্দ্রনাথ কি বলেছেন আমরা এটা একটা বলি না? রবীন্দ্রনাথ বলেছেন, বা ওই যে অমুক অমুকে বলেছেন, তমুকে বলেছেন, এই যে কোনো কিছুর বলার নামই হচ্ছে আমাদের উক্তি। তো উক্তি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং আরেকটা হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিটা কি? এক সোজা কথা সাবজেক্ট, আমি যখন একটা কথা কিভাবে বলা হইতে ঠিক সেভাবে যখন
আমরা উপস্থাপন করি আরেকজনের কাছে, তখনই সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর আরেকজন যেভাবে বাক্যের বক্তার উক্তি যখন অন্যের জবানিতে আমরা বলে থাকি, তখন সেটা হয়ে যায় পরোক্ষ উক্তি। খেয়াল করেন, আমাদের উক্তিটা বুঝতে গেলে এই জিনিসটা বুঝতে হবে। মনে করেন এ, বি, সি। ওকে, এখন এ এ একটা কথা বলছে। ওকে, এ বলছে আমার মন ভালো নেই। এ বলছে কি, আমার মন ভালো নেই। কেন ভালো নেই সেটা দেখার দরকার নেই। তো এইটা কাকে বলছে? মনে করেন সে বলছে বি কে। ওকে, এখন এই বি সি কে দুই ভাবে কথাটা বলতে পারে। একটা বলতে পারে এইভাবে যে এ বলেছে তার মন ভালো নেই। হুম, এইভাবে একটা বলতে পারে। আবার আরেকভাবে বলতে পারে এ বলেছে, ব্র্যাকেটে ইনভার্টেড কমার ভিতরে এভাবে করে দিয়ে বলতে পারে যে আমার মন ভালো নেই। তাহলে এভাবে আমাদের দুই ভাবে কথাটা বলতে পারে। তাহলে এই যে বলার বিষয়টা কোনো কিছুর ইয়াটাকে, সেটাকে বলা হচ্ছে আমাদের কি, উক্তি। এবং উক্তি কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। ওকে, প্রত্যক্ষ উক্তি কোনটা? আহ, যে এই যে ঠিক কিভাবে বলছে সেটা একইভাবে উপস্থাপন করা আরেকজনের কাছে, তখন সেটা হয়ে যায় প্রত্যক্ষ উক্তি। আর অন্যের জবানিতে যখন বলা হয় তখন সেটা হয়ে যায় পরোক্ষ উক্তি। আমরা এখন একটু উদাহরণগুলো আলোচনা করলে সেগুলো দেখতে পারবো, বুঝতে পারবো। তো প্রত্যক্ষ উক্তি কি? যে বাক্যে বক্তার উক্তি অবিকল উদ্ধৃত হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন তিনি বললেন আমি বাড়ি যাব। খেয়াল করেন, এই প্রত্যক্ষ উক্তির একটা হচ্ছে যে কি, বক্তার উক্তিটা কি করছে? অবিকল উদ্ধৃত করছে। তিনি বললেন আমি বাড়ি যাব, ওই যে যেভাবে বলছে ঠিক সেভাবেই আরেকজনকে বলা হচ্ছে। আর পরোক্ষ উক্তিটা কি? পরোক্ষ উক্তিটা হচ্ছে যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিত হয়, প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। যেমন খোকা বলল যে তার বাবা বাড়ি ছিল না, বা তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন। ওকে, এই যে এভাবে আমি যখন অন্যের জবানিতে, ওকে, এবং রূপান্তরিত ভাবে, খেয়াল করো দুইটা জিনিস হয়, পরোক্ষ উক্তিতে গিয়ে অন্যের জবানিতে রূপান্তরিত ভাবে হয়, এবং এই প্রকাশিত হয় যখন, তখনই তাকে বলা হয় পরোক্ষ উক্তি। তো এই প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তির এটাই পার্থক্য। আমাদের কেন জানি আমাদের স্টুডেন্টরা প্রত্যক্ষ উক্তিটা খুব সহজে ধরতে পারে, ওই যে এখানে একটা ইনভার্টেড কমা থাকে, এই যে একটা ইনভার্টেড কমা, এখানে একটা ইনভার্টেড কমা। পরোক্ষ উক্তিতে গিয়ে আমাদের কিছু এলোমেলো হয়ে যায়, সেখানে এলোমেলো হয় এই যে নাউন প্রোনাউনের এলোমেলো হয়, ভার্বের ইয়া সরি ভার্বের এলোমেলো হয়। এরকম করে কিছু ভুলভ্রান্তি করে থাকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করার সময়। আমরা আজকে সেই বিষয়গুলো আলোচনা করব। তো উক্তি পরিবর্তনের নিয়ম। প্রথমে নিয়মটা হচ্ছে যে কি, যে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্য উদ্ধরণ চিহ্নর মধ্যে রাখতে হয়, পরোক্ষ উক্তিতে এই চিহ্ন লোপ পায়। লোপ পায় মানে কি? লোপ পাওয়া মানে কি? উঠে যাওয়া স্যার। হ্যাঁ, বাদ যাওয়া। ঠিক আছে, লোপ পাওয়া মানে হচ্ছে যে বাদ যাওয়া। তো প্রথম উদ্ধরণ চিহ্নের স্থানে একটা যে কথাটা বলে, আমাদের চিটাগাং অঞ্চলে এমনিতে সবাই কি বলে, কথায় কথায় যে বলে তুমি কি করছো, যে তুমি কোথায় যাচ্ছ, যে চিটাগাং এ কেউ আছেন? যদি থেকে থাকেন কমেন্ট করেন। তাহলে এই যে যে তারা শুদ্ধ ভাষা বলতে গেলে যে যে কথাটা বেশি বলে। তো এখানে আমাদের যেটা অটোমেটিক্যালি আসবে ব্যাকরণের নিয়ম অনুযায়ী। ওকে, তো প্রত্যক্ষ উক্তি বললো খোকা বলল আমার বাবা বাড়ি নেই। তো খোকা বলল যে, এই যে একটা যে আসছে তাই না, এই যে এখানে একটা কমা ছিল, সোজা কথা এই কমার স্থলে আমাদের একটা যে এনেছি। আবার এই যে ইনভার্টেড কমা ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে কিন্তু সেগুলো কি উঠে গেছে। এবং এই যে এটা কি, এটা একটা সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। ওকে, তো বাক্যের সংগতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। পুরুষের পরিবর্তন কি হয়েছে? এই যে আমার বাবা, আমার বাবা কি হয়ে গেছে? তার বাবা। কেন তার বাবা হইলো? এই তার কাকে ফলো করছে? এই যে খোকাকে ফলো করছে। এখানে খোকাকে ফলো করে এই আমারটা কি হয়ে গেছে? তারে পরিবর্তন হয়েছে। বুঝা গেছে? এই খোকাকে ফলো করছে দেখে সেটা
তার হয়ে গেছে। তো এই যে এটাই হচ্ছে আমাদের প্রথম নিয়ম, যে আমাদের একটা উক্তি থেকে আরেকটা উক্তিতে পরিবর্তন করতে গেলে আমাদের প্রথমে ইনভার্টেড কমাটা চলে যাবে, এবং যেখানে উদ্ধরণ চিহ্ন শুরু হয়েছে বা আমাদের প্রথম এটা ছিল সেখানে একটা যে আসবে, এবং আমাদের কি এই পুরুষের পরিবর্তন হবে। ওকে, পুরুষের পরিবর্তন মানে এখানে পার্সন পরিবর্তন হবে, এখানে আবার পুরুষ থেকে আবার মেয়ে বানাই দিবে না। ওকে, ট্রান্সজেন্ডার হয়ে যাবে না আবার এখানে। এখানে পুরুষটা মানে কি হবে, জাস্ট তার ইয়েটা চেঞ্জ হবে, এবং সেটা কোনটা অনুযায়ী চেঞ্জ হবে, এই যে যে বক্তা যে আছে সেই বক্তার পুরুষ অনুযায়ী। ওকে, তো এই গেল আমাদের প্রথম নিয়ম। তাহলে আমি যদি এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনার উত্তর পারবেন দিতে? বাবা বলেছেন তোর বিসিএস অবশ্যই হবে, এটাকে রূপান্তর করলে কি হবে দেখি বলেন তো, চ্যাট বক্সে লিখেন সবাই, চ্যাট বক্সে আচ্ছা, বাংলা টাইপ করতে পারেন? বাবা বলেছেন আমার বিশেষ অবশ্যই হবে। যে যে বসবে, মিডিলে বসবে। বাবা বলেছেন যে আমার বিসিএস অবশ্যই হবে, বাকিরা কি বলেন, কথা ঠিক না ঠিক? ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা। আমি যদি আবার বলি যে আহ মাসুদ বলল আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গিয়েছি, তাহলে এটা আমি যাকে বলতে বলবো সে বলবেন, কেমন? দেখি আমি, সরি, আমি বলতে বলবো এখন, এটা হচ্ছে যে লুবনা প্রামাণিক। লুবনা প্রামাণিক বলেন। মাসুদ বলল আমি ভালো হয়ে গিয়েছি, এটার কোন উক্তিতে আছে, প্রত্যক্ষ না পরোক্ষ উক্তিতে, এবং পরিবর্তন করলে কেমন হবে? স্যার এটা প্রত্যক্ষ উক্তিতে আছে। ভেরি গুড। তো পরিবর্তন করলে কি হবে? আরে ভাই বলেন না, আপনি একবার ভুলে লিখে আমি খেয়ে ফেলবো, অনলাইনে তো খাওয়া যাবে না, আর আমি বাগো না বাল্যগো না, আপনারা মেরে ফেলবো, ধরে ফেলবো। একটা বলে দেন, এত ভয় পাইলে হবে নাকি? একজনের চ্যাট বক্সে লিখছে, কি লিখছে দেখি একটু। জি স্যার। মাসুদ বলল যে সে ভালো হয়ে গেছে, তো এটা লুবনা বলতে পারলেন না, এত সহজ জিনিস। তাহলে ঠিক আছে, এটাই ঠিক আছে, মাসুদ বলল যে স্যার সে, স্যার হ্যাঁ, মাসুদ বলল যে সে ভালো। কে ভালো হয়েছে? মাসুদ বলল যে সে ভালো হয়ে গেছে। সে ভালো হয়ে গিয়েছে, গিয়েছি হবে না গিয়েছে হবে? গিয়েছি না গিয়েছে হবে। গিয়েছে হবে, ওকে। তো আমার এখানে একটু ক্রিয়াপদের, যেহেতু আমার পার্সন পরিবর্তন হয়ে যাচ্ছে, সেহেতু আমার ক্রিয়াপদের একটু পরিবর্তন হবে। ভেরি গুড, আপনারা তো ভালোই পারেন। গিয়েছে, হ্যাঁ, গ্যাসের কথাটা ঠিক না, গ্যাসের কথাটা আসলে আমরা মৌখিক অর্থে ব্যবহৃত করে থাকি, গিয়েছে বললেই ভালো। তাহলে এর পরের বাক্যটাতে আমরা চলে যাই। এখানে বলছে যে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। অর্থ সংগতি জিনিসটা কি, মানে অর্থের যে একটা আহ, সামঞ্জস্যতা, এখানে সংগতি বলতে সামঞ্জস্যতা বোঝাচ্ছে, সেই সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সর্বনাম যেটা আছে সেই সর্বনামে পরিবর্তন করতে হয়। সর্বনামগুলো কি কি, যেমন সে, তিনি, হ্যাঁ, তুমি, আমি, এগুলো হচ্ছে যে কি, কেউ কেউ, হ্যাঁ, এরকম করে যা যা আছে সেগুলো হচ্ছে সর্বনাম। আপনারা ওই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বিভাগ, ওখানে সর্বনামটা নিয়ে আলোচনা করছিলাম, ওখানে যে শীট দিয়েছি সেই শীটে সর্বনামগুলোর এরকম কিছু ব্যতিক্রম উদাহরণ দেয়া আছে, ওগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো যাই হোক, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য আমাদের সর্বনামে পরিবর্তন করতে হয়। যেমন প্রত্যক্ষ ক্রিয়াতে বলতেছে হাবিব বলল আমার ভাই আজ ঢাকা যাচ্ছে,
তাহলে আমার এখানে হাবিব বলল যে এই যে আমার কথাটা যায় পরিবর্তন হয়ে এই হাবিবকে ফলো করে, ওকে, হাবিবকে ফলো করে কি হয়ে গেছে, তার হয়ে গেছে। হাবিব তার বলল হয়ে যাবে। তার ভাই কি সেদিনই ঢাকা যাচ্ছেন, এবং এই আজটা এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেদিনই চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এই এই রুলসটার মূল বিষয় হচ্ছে যে আমার এই যে সর্বনাম, এই যে আমার তোমার, হুম, এরকম বোঝাচ্ছে। তো সেগুলো সর্বনামগুলো কি হবে, পরিবর্তন হবে। এবং এই সঙ্গতিটা রক্ষা করার কথা বলছে যে কার সঙ্গতি রক্ষা করার কথা বলছে, এখানে যে আমাদের যে যে বক্তা আছে যিনি বলতেছে কথাটা, হ্যাঁ, তার পার্সন অনুযায়ী এখানে আমাদের আহ, উক্তির ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। এরপর আসো, আমরা দেখবো যে প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তির অর্থ অনুযায়ী ও অর্থ অনুসারী করতে হয়। আচ্ছা, এখানে এই এই এটাতে আমি একটা ইয়ে দিই, দেখি এটা আমাকে একটু দেখি করে করে দেখান তো। যে আমি যদি বলি যে, আচ্ছা, এখানে শিক্ষক, কি ব্যাপার, বললেন কাল তোমাদের ছুটি। শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি, এটা কি হবে বলেন পরিবর্তন করলে? শিক্ষক বললেন যে আগামীকাল আমাদের ছুটি। হুম, শিক্ষক বললেন যে আগামীকাল আমাদের ছুটি। ওই যে তোমাদেরটা কি হয়ে গেছে, আমাদেরতে পরিবর্তন হয়েছে। ঠিক আছে। তো আমরা এখন আমাদের এটা প্রথমে মাথায় রাখতে হবে, সর্বনামে পরিবর্তন। আমরা এর আগের ক্লাস এটাতে শিখছি যে পুরুষের পরিবর্তন হবে, উদ্ধৃতি লোপ পাবে, যে আসবে। এখানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে সর্বনামে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এখন আমরা আরেকটা জায়গায় দেখবো যে প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তির অর্থ অনুসারী করতে হয়। কালবাচক পদ বলতে আমাদের যে টেন্স, যে ব্যাপারটা যেটা দ্বারা আমরা টেন্স কে বুঝতে পারবো, ওটা কি অতীতকালে নাকি বর্তমান কালে নাকি ভবিষ্যৎকালে, হ্যাঁ, এই কালবাচক যে পদ থাকবে সেই কালবাচক পদের অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন প্রত্যক্ষ উক্তি, বাবা বললেন কাল তোমাদের পরীক্ষার ফল প্রকাশিত হবে। তো দেখা গেল যে কি কাল পরিবর্তন, এই যে কালটা কিসে পরিণত হয়েছে, পরদিন। এই যে কাল এখানে এসে আমার কিসে পরিণত হয়ে গেছে, পরদিন। তাহলে আমার এই যে প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তির অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হয়। আমার এখানে অর্থ মানে হচ্ছে যে আগামীকাল বলতে ওই কাল বলতে আগামীকাল বোঝাচ্ছে, তো এই জন্য আমার পরদিন কথাটা চেঞ্জ হয়ে গেছে। আর বাকি সবগুলো আগের দুইটা নিয়ম ফলো করছে। যেমন এখানে আমাদের একটা যে আসছে, হ্যাঁ, এখানে ইনভার্টেড কমা উঠে গেছে, ইনভার্টেড কমা উঠে গেছে, এবং তোমাদেরটা কিসে পরিণত হয়েছে, এই যে এখানে এসে আমাদের পরিণত হয়েছে। তো বাবা বললেন যে পরদিন তো আমাদের ছুটি থাকবে। ওকে। তো এখন আমি আরেকটা যদি বলি যে আহ লিজা বলল আমি আজই বাড়ি যাব। তো লিজা বলল, সরি লিজ হয়ে গেছে, লিজা বলল আমি আজই বাড়ি যাব। তো এটা পরিবর্তন হলে কি হবে? লিজা বলল যে সে সেদিনই বাড়ি যাবে। লিজা বলল যে সে সেই সেদিনই দিনই বাড়ি যাবে। বা ওই দিনই বা এরকম করে কি বাড়ি যাবে। ঠিক আছে। তাহলে আমার এইভাবে দেখা যাচ্ছে যে আমার এই যে কালবাচক, যে এই যে আজ কাল পরশু এরকম যেরকম ইয়াগুলো আছে, সেই গুলো আমার কি হবে, পরিবর্তন হবে। তো এখানে আমাদের এই পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। যেমন এখানে একটু এলোমেলো হয়ে গেছে, আমি শীটটা তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। এখানে একটু আমি মানে ফন্টটা একটু এলোমেলো হয়ে গেছে। যেমন এখানে আমার প্রত্যক্ষতে
যদি এই থাকে তাহলে পরোক্ষতে সেটা কি হয়ে যাবে, সেই হয়ে যাবে। প্রত্যক্ষতে যদি এখানে থাকে, পরোক্ষতে সেটা কি হয়ে যাবে, সেখানে হয়ে যাবে। ওকে, এ থাকলে সে হবে, আগামীকাল থাকলে পরদিন হবে, আজ থাকলে সেদিন, গতকাল থাকলে পূর্বদিন, এভাবে হবে। দেখি তোমরা এখন কাজ হচ্ছে যে তোমরা এই চারটা এখন একটু ভালো করে পড়ো তো। আমি তোমাদেরকে এখন এটা একটু পড়া দিলাম, তোমরা 30 সেকেন্ড তোমাদের সময়, আমি 30 সেকেন্ড পরে তোমাদেরকে এটা জিজ্ঞাসা করব। তো সবার মুখস্থ হয়েছে? আমি এখন জিজ্ঞাসা করলে পারা যাবে? তা আমি যাকে যাকে জিজ্ঞাসা করি দেখি একটু বলেন দেখি। আজকে প্রথমে মিজানুর রহমান, জি মিজানুর স্যার। রহমান বলেন দেখি, আহ গতকাল থাকলে পরোক্ষ উক্তিতে কি হবে? আগের দিন স্যার। হ্যাঁ, আগের দিন বা পূর্বের দিন স্যার। হ্যাঁ, তারপর দেখি ফারাদুল হক মোহন, ফারাদুল হক মোহন বলেন যে আগামীকাল থাকলে কি হবে? পরদিন স্যার। পরদিন। আর তারপর হচ্ছে শারমিনা আক্তার, শারমিনা আক্তার বলেন আজ থাকলে কি হবে? সেদিন। সেদিন, ভেরি গুড। তারপরে ওকে, তাহলে আমরা মোটামুটি চারটা মুখস্থ হয়ে গেছে, আমরা এখন এটা অনুযায়ী আমাদের কি পরিবর্তন করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এখন আমাদের এখন প্রশ্ন আসতে পারে মনে, যে স্যার এই চারটা অনুযায়ী কি হতে হবে কিনা। আমি সেদিন না বলে ওই দিনই কথাটা বললে সমস্যা কি? এখন হয়ে গেছে কি, আমাদের এই ব্যাকরণ একটা নির্দিষ্ট কাঠামোতে পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আহ, এই কাঠামোর বাইরে গিয়ে কেউ কোনো ইয়ে করতে চাচ্ছে না। তো আমাদের এই যে আজ কথাটা ওই দিন না লিখে সেদিনই কেন লিখতে হবে? আমি তো ওই দিনই লিখতে পারি, তিনি বললেন যে ওই দিনই উনি যাচ্ছেন। আমরা এভাবে বলার সময় কিন্তু বলে থাকি, তাই না? তো এখন যেহেতু বইতে এভাবে সেদিনের কথা লিখে রাখছে, তাই আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। তো এরপরের রুলসটাতে আমরা চলে যাই। আমাদের মোটামুটি এই এই চারটা মনে রাখতে পারলে আমাদের আর কোনো ইয়েতে পরিবর্তন হবে না, তেমন কোনো আহামরি কিছু না। এ থাকলে সে হবে, এই থাকলে সে হবে, এখানে থাকলে সেখানে, গতকাল থাকলে আগের দিন, গতকাল পূর্ব দিন, এখানে থাকলে ওখানে, ইহা তাহা, এখন তখন। ওকে, আমাদের থাকলে তাদের, আজ সেদিন, আগামীকাল পরদিন, বাস এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে বললে হবে। আচ্ছা, এখন যেটা আমরা আলোচনা করব, অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। আমরা কিন্তু এটা একটু আলোচনা করছি, কারণ আমাদের পুরুষের পরিবর্তন হয়ে গেলে আমাদের ক্রিয়ারও পরিবর্তন হয়ে যায়, তাই না? আমাদের ক্রিয়ার পরিবর্তন হয় কিভাবে? যেমন আমি এক্ষুনি আসছি, পরোক্ষ ইয়েতে হয়ে যাচ্ছে যে কি, আমি তখনই যাচ্ছে। এই যে আসছি, এখানে প্রত্যক্ষ উক্তিতে আমার কি ছিল? এই প্রত্যক্ষ উক্তিতে ছিল আসছি, পরোক্ষ উক্তিতে সেটা হয়ে যাচ্ছে কি, যাচ্ছে। যাচ্ছে। আমার প্রত্যক্ষ উক্তিতে যখন বলেছে আমি এখনই আসছি, আর পরোক্ষ উক্তিতে হয়ে যাচ্ছে আমি তখনই যাচ্ছি। তাহলে এই যে যে কথাটা, হ্যাঁ, আহ, ইয়া হয়। আবার কখনো কখনো আমরা কিন্তু কি আহ, আরেকটা জিনিস হতে পারে, যেমন আমি যদি বললাম ছবি বলল, ছবি বলল আমি আহ, যাচ্ছি না, ছবি বলল আমি যাচ্ছি না। তাহলে এখানে এটা পরিবর্তন করলে কি হবে? ছবি বললো যে সে যাচ্ছে না। ছবি বলল যে সে যাচ্ছে না। যাচ্ছে না। যাচ্ছি কথাটা পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে? যাচ্ছেতে পরিণত হয়ে যাচ্ছে। ওকে, তবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাই পরিবর্তন নাও হতে পারে, যেমন চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা আমি যদি বললাম যে কি, শিক্ষক বললেন, হ্যাঁ, শিক্ষক বললেন, হুম, পৃথিবী গোলাকার হয়, তাই না?
এই যে এখানে হয়টা একটা পরিবর্তন হয়, কিন্তু আমি যখন এটা পরোক্ষ উক্তিতে নিয়ে যাব তখন কি হবে? শিক্ষক বললেন যে পৃথিবী গোলাকার হয়, আমার হয় কথাটা কিন্তু কি একই রকম থাকবে। বা এরকম বললো যে কি বাবা বললেন পড়ার সময়, সরি, সময় কারোর জন্য থেমে থাকে না। তো ঠিক একই কথা, আমরা জাস্ট পরিবর্তন করে আমরা এটাই ভাবে বলতেছি, সময় কারো, বাবা বললেন সময় কারোর জন্য থেমে থাকে না। তো এই একই পরিবর্তন কিন্তু হয় নাই। তো এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে কখনো কখনো এটা পরিবর্তন হয় না, বিশেষত চিরন্তন সত্য যে বিষয়গুলো আছে সেই চিরন্তন সত্যের বিষয়গুলোতে আমাদের কি এই পরিবর্তনগুলো হয় না। ওকে। তো আমাদের তাহলে এখন আমরা অনেকগুলো নিয়মের ভিতরে আরেকটা নিয়ম শিখলাম যে কি অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষোক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে, মানে হবেই যে এমন কোনো নাই, সেটা পরিবর্তন কখনো কখনো হতে পারে, কখনো কখনো নাও হতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ওকে। যেমন যেমন যা আমরা আমরা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আমি ছাত্রটাকে জিজ্ঞাসা করলাম তুমি কি করো? হুম। সে বলল সে বলল আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে। সে বলল আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই যে এটাতে দেখেন পরিবর্তন করলে কি হবে, সে বলল যে সে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিটা কি হয়ে যাবে তখন? দেখি, বলেন তো কি হবে? নিচ্ছে স্যার। নিচ্ছে হবে। ভেরি গুড। তখন সেটা হয়ে যাবে নিচ্ছে। আপনারা এক কাজ করতে পারেন যে এই আপনার যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড না থেকে থাকে তাহলে মাইক্রোফোনটা আনমিউট করে রাখতে পারেন, আর যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকে তাহলে কাইন্ডলি মিউট করে রাখেন। আর আপনারা ক্লাস করার সময় অবশ্যই হেডফোন ইউজ করবেন, কারণ আপনার আহ, বাইরের আপনি অনলাইনে আপনি যখন হেডফোন লাগিয়ে ক্লাস করবেন আপনার ক্লাসের কনসেন্ট্রেশন কয়েক গুণ বেড়ে যাবে। ওকে। তো আবার যারা মোবাইলে হাতে নিয়ে দেখতেছেন তাদেরকে বলবো তারা একটা স্ট্যান্ড কিনবেন, সেই স্ট্যান্ডে জিনিসটা লাগিয়ে রাখবেন এখান থেকে, যাতে আপনার হাত দিয়ে ধরে রাখতে গেলে একটু হয়, আপনার দোনোটা হাত যাতে ফ্রি থাকে, আপনি যাতে খাতায় নোটস নিতে পারেন বা আপনার সামনে বই থাকলে বই পৃষ্ঠা উল্টে এগুলো একটু চেক করে নিতে পারেন। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ আপনি যতটা কনসেন্ট্রেশন আপনার ইয়ের ভিতরে দিতে পারেন, আপনি এখন যদি মোবাইলটা এক হাতে ধরে রাখে আর এক হাতে ইয়ে করতে যান তো কনসেন্ট্রেশন ব্যাঘাত ঘটবে। তো যাই হোক, আমরা আরেকটা নিয়ম শিখে ফেললাম যে আমাদের এখানে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সবসময় মূল বাক্যাংশের ক্রিয়ার কালের উপর নির্ভর করে না। এখন এখানে একটা প্রশ্ন আসে আমাদের, আশ্রিত খণ্ডবাক্যটা কি জিনিস? ক্রিয়ার কাল মানে কি জিনিস কেউ বলতে পারবেন? ক্রিয়ার কাল বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? সংগঠিত হওয়ার সময় স্যার, টেন্স। ভেরি ক্রিয়া গুড। সংগঠনের সময়টা স্যার। হ্যাঁ, ভেরি গুড, টেন্সের কথা বলা হচ্ছে। এখন আমাকে বলেন দেখি এই আশ্রিত খণ্ডবাক্য বলতে কি বোঝানো হচ্ছে? স্যার এটা সাবঅর্ডিনেট ক্লজটা স্যার। সাবর জি স্যার। ভেরি গুড, এটা হচ্ছে যে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এখন আসেন এটা একটু আমি একটা ব্যাখ্যা করে দেখাই, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ, অথবা বাংলাতে আমরা একটা হচ্ছে খণ্ডবাক্য। খণ্ডবাক্য কি? খণ্ডবাক্য হচ্ছে যে বাক্যের ভিতরে একটা আলাদা বাক্যের মতো অংশ থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় খণ্ডবাক্য। যেমন এখানে ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে, এটা পুরোটা একটা বাক্য, তাই না? এখন এটার ভিতরে আমি যদি আবার দুইটা খণ্ড করি, ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে, আমি যে বাক্যের যে ক্লাসটা নিয়েছিলাম সেই বাক্যের ক্লাসে আমি কিন্তু এই আশ্রিত খণ্ডবাক্য এই বিষয়গুলো আলোচনা করেছি। তো এখানে আশ্রিত খণ্ডবাক্যটা কি খেয়াল করেন, সেটা জানার আগে আমাদের জানতে হবে যে প্রধান খণ্ডবাক্য কোনটা। তো খণ্ডবাক্য কিন্তু দুই ধরনের বলেছিলাম, একটা হচ্ছে আশ্রিত আর একটা হচ্ছে যে প্রধান। তো প্রধান খণ্ডবাক্য হচ্ছে যেটাকে আমি স্বাধীন একটা বাক্য হিসেবে কি করতে পারবো,
প্রকাশ করতে পারবো, সেটাকে বলা হয় প্রধান খণ্ডবাক্য। তাহলে শহরে খুব গরম পড়েছে, এই অংশটা হচ্ছে আমার কি প্রধান খণ্ডবাক্য। এটা কিন্তু আকাঙ্ক্ষার পরিপূর্ণতা পেয়েছে, এটার এই আসক্তি ঠিক আছে, এটাতে আহ এটা কি বলে ওই যে সর্বশেষ যেটা যোগ্যতা আছে, তিনটাই আছে। কিন্তু আমরা যদি এই অংশটা খেয়াল করি, ছেলে লিখেছিল, এখানে কিন্তু আকাঙ্ক্ষার পূরণ হচ্ছে না। ওকে, এই আকাঙ্ক্ষার পূরণ হচ্ছে না, সেই এই অংশটা কিসের উপর নির্ভরশীল? এই অংশের উপরে নির্ভরশীল। এ একা একা নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে না, সে এই অংশ না হলে কথা মানে প্রশ্নের উত্তর দিতে পারতেছে না বা নিজেকে প্রকাশ করতে পারতেছে না, এই কারণে সেটা হয়ে গেছে আশ্রিত। ওকে, তাহলে এই আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়াকাল পরোক্ষোক্তিতে সবসময় মূল বাক্যাংশের ক্রিয়াকালের উপর নির্ভর করে না। যেমন এই যে লিখেছিল কথাটা, এখানেও লিখেছিলই আছে, পরিবর্তন হয় নাই। আশ্রিত খণ্ডবাক্যের এই এই যে ক্রিয়ার কালটা কি হয়েছে, পরোক্ষোক্তিতে চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। কিন্তু আমার প্রধান খণ্ডবাক্যের যে ক্রিয়াপদ ছিল, সেই ক্রিয়াপদটা কিন্তু ঠিকই চেঞ্জ হয়ে গেছে। এখানে পড়েছে বলেছে, এখানে হয়ে গেছে কি পড়েছিল। কেন পড়েছিল হয়েছে? কারণ হচ্ছে যে এই যে এখানে আমার যে ভার্বটা ছিল সেটা কি পাস্ট টেন্সে ছিল। এই পাস্ট টেন্সে হওয়ার কারণে, অতীতকালে হওয়ার কারণে এটাকে ফলো করে এটা কি হয়ে গেছে, পরে ছিল হয়ে গেছে, এটা অতীতকালে হয়ে গেছে। ওকে, তো এখানে শহরে হবে, শহরে খুব গরম পড়ে ছিল। তো জিনিসটা আমরা কি বুঝতে পারছি যে আমার আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়াকাল পরোক্ষোক্তিতে সবসময় মূল বাক্যাংশের উপর নির্ভর করে না। আমার এটা পরিবর্তন এখানে হতে পারে, না হতে পারে। ওকে, কিন্তু আমার এই জিনিসটা পরিবর্তন হবে, এবং সেটা পরিবর্তন করবে কাকে ঘিরে? এই যে আশ্রিত খণ্ডবাক্যের যে ভার্ব আছে বা ক্রিয়াপদ আছে সেটাকে উপজীব্য করে বা সেটার উপর নির্ভর করে এই মূল বা প্রধান খণ্ডবাক্যের ক্রিয়া পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, এখন এই প্রসঙ্গে একটু বলে রাখি যে তো আপনারা তো অনেকদিন ধরে বাংলা ক্লাস করতেছেন, আপনাদের মনে হয় অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছে অলরেডি। তো যারা যারা ক্লাস করেছেন আমার সবগুলো, কে কে করছেন সবগুলো ক্লাস? বেশিরভাগ ক্লাসই করছি স্যার। আচ্ছা, স্যার বেশিরভাগ। শুরু থেকে হুম। বেশিরভাগই করছি। তাহলে আপনাদের কাছে একটা কথা যে আমি তো অনেকগুলোই টপিক আলোচনা করেছি। তো এর ভিতরে আহ, উম, আবার নতুন মানে কি কি টপিকস আপনাদের আরো পড়ালে ভালো হয়, কি কি টপিকস নিয়ে আলোচনা করলে ভালো হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা জানাবেন। তো যারা লাইভে ভিডিও দেখতেছেন তারা কমেন্টস করে জানান যে আপনারা কোন টপিকস এর উপরে আবার নেক্সট ক্লাসটা চান। হ্যাঁ, আপনারা যে টপিকস এর উপরে ক্লাস চান আমি সেই টপিকস এর উপরে নিব। কারণ আমার একটু সমস্যা হয় কি, আমি কি পড়াবো এটা একটু বুঝতে সমস্যা হয়, কি পড়াই তো এটা ডিসিশন নিতে নিতে আমার একটু সময় চলে যায় আর কি, কি পড়াই এরকম চিন্তা করতে করতে। তো এই জন্য আপনারা যদি আহ বলেন যে আমার এই বিষয়টা পড়া দরকার বা ওই বিষয়টা পড়া দরকার বা ওই বিষয়টা নিয়ে আমার ক্লাস দরকার, তাহলে খুব ইজি হয় আর কি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো এখন দেখি চ্যাট বক্সে দেখি আপনাদের কোন কোন বিষয়ে ক্লাস হলে ভালো হয়, একটু লেখেন তো দেখি। স্যার নত্যবিধান সত্যবিধান এগুলো বললে। নত্যবিধান সত্যবিধান পড়াই নাই, একদম মনে হয় পড়াইছিলাম। স্যার আমি আচ্ছা, ক্লাসটা পেয়েছিলাম কারক থেকে স্যার। আচ্ছা, কারক থেকে না? এই আচ্ছা, নত্যবিধান সত্যবিধান গুড টপিক। ইত্যাদি ক্লাসগুলো পাই নাই স্যার। কোনটা? আমার শব্দ ওই প্রকৃতি প্রত্যয় ওইগুলো পাই নাই স্যার, ওইগুলো ক্লাস কি হয়েছিল স্যার? প্রকৃতি প্রত্যয়? জি জি। এটা ক্লাস তো মনে হয়েছিল। হুম। আচ্ছা, নত্যবিধান প্রকৃতি প্রত্যয়, তারপর স্যার সমাস। সমাস তো হয়েছে। আচ্ছা, আর কারো কোনো কথা নাই নাকি আপনারা সবাই বাংলা খুব ভালো পারেন? এটাই আমার প্রথম, স্বপ্নিলের এটাই প্রথম ক্লাস। স্বপ্নিল কোথা থেকে ক্লাস দেখতেছেন? আচ্ছা, যাই হোক, আপনারা যারা লাইভে দেখতেছেন ভিডিওটা তাদেরকে বলবো যে আপনারা কমেন্টে লিখেন
আপনারা কোন বিষয়ে ক্লাস চান। যদি ক্লাস করানো হয়েও থাকে তাহলে আবার রিপিট করা যাবে, সমস্যা নেই। ওকে, আবার নিব ক্লাস, কোনো সমস্যা নাই। আর তাছাড়া পাশাপাশি কেউ বললেন নত্যবিধান, কেউ বললেন প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, তবে একটা জিনিস কি, প্রকৃতি প্রত্যয় নিয়ে আসলে ওটা খুব অল্পতে ক্লাস নিয়ে নেওয়া যাবে, 10-15 মিনিটের আলোচনা। বাকিটা আপনার নিজের পড়তে হবে। ওকে, আমি মূল বেসিকটা একটু ধরে দিব, বাকিটা আপনাদেরকে নিজেদেরকে পড়ে নিতে হবে। এখানে আসলে তেমন ডিটেলস বোঝানোর কিছু নেই। মূল জিনিসটা ধরে দিতে পারলে বাকিটা আপনারা পড়ে নিতে বুঝে নিতে পারেন। ঠাকুরগাঁও, এটা কি স্যার বলা থেকে বানানের নিয়ম বানানের নিয়মও পড়াইছি, দরকার হলে আবার পড়াবো, সমস্যা নেই। এটা পুনরালোচনা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এগুলো সবগুলোই আছে। আর আপনারা আমার চাইলে, যারা আমার ভিডিও দেখতেছেন, আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে, মেহেদী স্যারের বাংলা ক্লাস। হ্যাঁ, সেখানে এই স্যার যে একটু লিঙ্কটা, স্যার প্লিজ লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দিয়েন স্যার, সুযোগ ইউটিউব থাকলে, চ্যানেল। অথবা স্যার আপনার হোয়াটসঅ্যাপ। জি আচ্ছা ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিব। আমি তো প্রায় সময় শেয়ার করি বিভিন্ন টপিকস, তারপর আপনারা দেখে নেবেন আর কি। তো ওইটাতে আপনার এই নত্যবিধান সত্যবিধান নিয়ে আলোচনা আছে, বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা আছে। আরো অন্যান্য বাংলার অনেক ডিপ বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে অনার্সের ক্লাসগুলোতে যেগুলো আলোচনা করা হয়। আমার ইউটিউব চ্যানেলে একটু অনার্সের ক্লাসগুলো বেশি, আমি অনলাইনে ওই অনার্সের স্টুডেন্টরা বেশি পড়ে, তো তো তাদেরকে একটু আহ, যেগুলো করি, ক্লাস রেকর্ড গুলো আমি ইউটিউবে দিয়ে দিই আর কি। তো যাই হোক, আমরা এখন পরের স্লাইডে চলে যাই। তাহলে আমরা এখানে শিখলাম যে কি, আমার আশ্রিত খণ্ডবাক্যের যে ক্রিয়াকাল আছে পরোক্তি সব, সেটা মূল বাক্যাংশের মানে আমাদের প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকালের উপরে নির্ভর করে না। আমাদের প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকাল আমার আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়াকালের উপরে নির্ভর করে, মনে থাকবে। ওকে, তাহলে আমরা প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালে কোনো পরিবর্তন হয় না। এই যে একটু আগে আমি বললাম যে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে, সেগুলোতে কালের কোনো পরিবর্তন হবে না। যেমন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বললেন চুম্বক লোহাকে আকর্ষণ করে। ওকে, তাহলে এখানে চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে আকর্ষণ করলে। আমি যদি এখানে বলতাম যে, খেয়াল করেন, আমি যদি এখানে বলতাম যে বৈজ্ঞানিক বললেন না বলে আমি যদি বলতাম বলেছিলেন, ওকে, চুম্বক লোহাকে আকর্ষণ করে, তাহলে কিন্তু আমার এখানে চুম্বক লোহাকে আকর্ষণ করেই হবে। যদিও এখানে পাস্ট টেন্স বা অতীতকালে বলেছে, তারপরে এটা পরিবর্তন হবে না, কারণ কি, এটা একটা চিরন্তন সত্য। ওকে, যেমন আমি যদি বলতাম যে বাবা বলেছিলেন, হ্যাঁ, তোমরা আহ সত্য কথা বলবে। ওকে, তোমরা সত্য কথা বলবে, তাহলে আমি এটাকে যদি পরিবর্তন করি কি হবে, বাবা বলেছিলেন যে কি, আমরা যেন সত্য কথা বলি। ওকে, তাহলে এখানে ভবিষ্যৎ কালের ইয়েটা বলিতে বর্তমান কালে পরিবর্তন হয়ে গেছে, কারণ এটা চিরন্তন সত্য কোনো কথা না। কিন্তু আমি যদি বলতাম যে কি, বাবা বলেছিলেন মিথ্যার পরাজয় হবেই হবে, ঠিক আছে, মিথ্যার পরাজয় হবেই হবে, তাহলে এটা পরিবর্তন করলে কি হবে বলো তো। সেমই থাকবে স্যার। সেম থাকবে না, বাবা বলেছিলেন যে, যে কথাটা আসবে আর এই ইনভার্টেড কমাগুলো কি হবে, বাদ যাবে, যে মিথ্যার পরাজয় হবেই হবে। আচ্ছা, তো এই যে যে দেখেন আপনারা কিন্তু এই যে বর্তমান সময়ের কিছু টপিকস, এই যে পরাজয় বা বিষয়গুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করবেন, বিশেষ করে পড়বেন। যেমন আমাদের এখন হট টপিকস কি, হট টপিকস হচ্ছে যে ধর্মীয় উন্মাদনা,
হ্যাঁ, ধর্মীয় উন্মাদনা, তারপর হচ্ছে যে এই ভারত বাংলাদেশ সম্পর্ক। ওকে, ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক তেমনি পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, এটাও পড়বেন ভালো করে, জেনে নেবেন। হ্যাঁ, সংবিধানটা এখন টপিকস সংবিধানের সংশোধন বা বাতিল বা এগুলো কি, এসব বিষয় জানতে হবে। তারপর বাশার আল আসাদ, হ্যাঁ, বাশার আল আসাদ, তার যে পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এখন যদি এই বিষয়গুলো এখন কিন্তু রানিং টপিকস নিয়ে সবসময় আপনারা আপ টু ডেট থাকবেন, এটা বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন পরের ইয়েতে চলে যাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কি, চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষোক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না। কাল মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে কি, যে আমাদের প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, আবেগসূচক উক্তিতে প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে চাইলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াভাব অনুসারে পরিবর্তন করতে হয়। খেয়াল করেন, আমাদের এখানে এই যে এটা, সরি এটা র হবে, ওকে, এগুলো এটা অনুযায়ী পরিবর্তন করতে হয়। কি কি পরিবর্তন করতে হয় সেগুলো একটু আমরা জানার আগে আমাদের প্রথমে দেখি, বলেন তো দেখি, প্রশ্নবোধক বাক্য কাকে বলে? প্রশ্নবোধক বাক্য কাকে বলে? অনুজ্ঞা সূচক, আবেগ সূচক, এই তিন ধরনের বাক্য সম্পর্কে একটু আইডিয়া দেন, দেখি কে বলতে পারবেন। প্রথমে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে স্যার, প্রশ্নবোধক বাক্য প্রশ্ন করে কিছু জানতে চাওয়া হবে। হ্যাঁ, প্রশ্ন করে অনুজ্ঞাবাচক কিছু জানতে চাওয়া। জান হ্যাঁ, কিন্তু আমার জি এখানে স্যার। দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে যে প্রশ্নবাচক শব্দ অবশ্যই থাকতে হবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। চিহ্ন থাকতে হবে। প্রশ্নবোধক বাচক শব্দগুলো কি কি? কে, কখন, হ্যাঁ, কিভাবে, কি কারা, কেন, এগুলো হচ্ছে আমার প্রশ্নবাচক শব্দ। আর প্রশ্নবোধক চিহ্ন তো এটা আমরা জানি সবাই। তাহলে এটা হচ্ছে আমার প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞা বাক্য কাকে বলে? অনুজ্ঞা দেশ কাকে বলে? নিষেধ অনুরোধ। আদেশ, নিষেধ, কোন ধরনের আদেশ দেয়া, যেমন কি দেশের জন্য লড়াই করো, উপদেশ, হ্যাঁ, অনুরোধ। নির্দেশ। অনুরোধ করা, অনুরোধ করা কি বোঝা? যেমন মনে করো, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। হ্যাঁ, আবার হচ্ছে উপদেশ হতে পারে কি, নিয়মিত পড়ালেখা করো। তারপর নির্দেশ, কাজটা এখনই করে দাও। এই যে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমার অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞা সূচক বাক্য। আর আবেগ সূচক বাক্য কি, যেটা দ্বারা আমাদের আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, দুঃখ, বেদনা। আনন্দ, ভয়, হ্যাঁ, ইত্যাদি প্রকাশ পায়, যেটা সেটাকে বলা হয় আমার আবেগ সূচক বাক্য। যেমন আমি যেমন বলতেছি, বাহ পাখিটি কি সুন্দর। আবার আমরা ভয় পেয়ে অনেক সময় বলি না, ও মারে, ও বাবারে, এটাও কিন্তু আবেগ সূচক শব্দে চলে যায়। ওকে, আমরা এরকম জি আরো স্যার। অনেক শব্দ আছে, যেমন আমরা ওই যে বলি বাবা গো, মা গো, হুররে। ওরে, হ্যাঁ, হুররে, এরকম করে বলে, ওয়াও, এগুলোও কি আমার আবেগবাচক বা আবেগ সূচক ইয়া। তো এগুলো যখন বাক্যে ব্যবহৃত করা হয়, আবেগ প্রকাশ করা হয় বাক্যে, তখন সেটাকে বলা হয় আবেগবাচক বা আবেগসূচক বাক্য। তা আমাদের বলতে কি, এই তিন ধরনের বাক্য প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে গেলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়ার ভাব অনুসারে, খেয়াল করো, আমার প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন দেখো, প্রধান খণ্ড বাক্য কোনটা? এই যে শিক্ষক বললেন, তোমরা কি ছুটি চাও, প্রধান খণ্ড বাক্য হচ্ছে এটা, তোমরা কি ছুটি চাও, আমার এটা ভাব করতে হবে। তাহলে শিক্ষক বললেন, তোমরাটা কি হয়ে গেছে আমরা, বা আমাদের ছুটি, শিক্ষক যা জিজ্ঞাসা জানতে চাইলেন যে আমরা কি ছুটি, আমরা ছুটি চাই কিনা। এটা অনেকভাবে বাক্যটা বলা যায়, আমার ভাব অনুসারে যেহেতু বলছে, অনেকভাবেই বাক্যটা আমরা বলতে পারি। শিক্ষক জানতে চাইলেন, এই যে বললেন কথাটা কিসে পরিণত হয়ে গেছে, যেহেতু এখানে প্রশ্ন করছে, তাই এখানে আমার জিজ্ঞাসা কথাটা আসছে। ওকে,
খেয়াল করো, আমার এখানে প্রশ্ন যেহেতু করছে, এটা প্রশ্নবাচক বাক্য যেহেতু, তাই কিন্তু এখানে জিজ্ঞাসা কথাটা আনছি। আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যখন প্রশ্নবাচক বাক্যকে করব, তখন জিজ্ঞাসা করা কথাটা আসবে। ওকে। তো শিক্ষক আমাদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমরা ছুটি চাই কিনা, বা আমাদের ছুটি চাই কিনা। এভাবে আমরা অনেকভাবে এটা বাক্যটা বলতে পারি। আবার দেখো আর এইভাবে বললে হবে না স্যার? কিভাবে। শিক্ষক জানতে চাইলেন যে আমরা ছুটি চাই কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটাও হবে। জানতে চাইলেন। ওকে, জানতে চাওয়াটাও আসে, কথা সমস্যা নেই, হবে। তো এই যে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে প্রশ্নবোধক হলে জিজ্ঞাসা বা জানতে চাওয়া কথাটা আনতে হবে। আর অনুজ্ঞাবাচক মানে হচ্ছে যে কি আদেশ, নির্দেশ, উপদেশ ইত্যাদি এগুলো আসে, অনুরোধ এগুলো আসে। তাহলে দেখো, আমাদের এই বাক্যটা দেখে বুঝতে হবে সেটা কি আদেশ দিচ্ছে, না নির্দেশ দিচ্ছে, না অনুরোধ করতেছে। তো তিনি বললেন দয়া করে ভিতরে আসুন। এই যে দয়া করে কথাটা কখন বলে? অনুরোধ করার ক্ষেত্রে। তিনি ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। ওকে, আমরা এভাবে, বা তিনি ভিতরে যাওয়ার অনুরোধ করলেন, এভাবে আমরা বলতে পারি। তো এখন আমি যদি বলতাম যে বাবা বললেন বিসিএস এর জন্য কঠোর পরিশ্রম করো, এটা কি হবে? দেখি, এটা পরিবর্তন করো দেখি। বাবা বললেন বিসিএস এর জন্য কঠোর পরিশ্রম করো। এখন এই বাক্যটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? অনুজ্ঞা প্রকাশ পাচ্ছে। এখন অনুজ্ঞার স্পেসিফিক কোনটা? এখানে কি অনুরোধ করা বোঝাচ্ছে? না স্যার। তো এখানে আমাদের আদেশ বা নির্দেশ যে কোনো একটা বোঝাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে এই যে এইটা কথা বলতে, বাবা বিসিএস এর জন্য কঠোর পরিশ্রম করার আদেশ দিলেন বা নির্দেশ দিলেন, বা তিনি কাজটা আহ, 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 আমরা যদি বললাম যে কি, স্যার বললেন, স্যার বললেন নিয়মিত বাড়ির কাজ করবে, তাহলে এটা কি হবে? নির্দেশ স্যার। হ্যাঁ, নির্দেশ দিলেন বা পরামর্শ দিলেন। এটা আমরা বলতে পারি স্যার নিয়মিত বাড়ি কাজ করার পরামর্শ দিয়েছেন, স্যার নিয়মিত বাড়ি কাজ করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। এভাবে অনেকভাবে আমরা বলতে পারি। এখন যখন আমার বাক্যে যখন দয়া করে, অনুগ্রহ করে এরকম কথা থাকবে যেটা দ্বারা আমার অনুরোধ বুঝায়, তখন আমি ওখানে বলবো অনুরোধ করার ব্যাপারটা। ওকে, যেমন আমি বললাম যে কি, তিনি বললেন হ্যাঁ অনুগ্রহ করে এক গ্লাস পানি দিন। তাহলে আমার এটা কি হবে? তিনি এক গ্লাস পানি দেওয়ার অনুরোধ তিনি করলেন। বুঝা গেছে? এই জায়গাটাতে আমাদের অনেকে একটু কনফিউশন হয়ে যায়। এরপরে আবেগ। আবেগের ক্ষেত্রেও আমার মাথায় রাখতে হবে যে আবেগে এটা কোনটা প্রকাশ করতেছে। আবেগ তো আমার দুঃখ হতে পারে, আবেগ হতে পারে ভয়, আবেগ হতে পারে তোমার হতাশা, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, আনন্দ হতে পারে, ওকে, উচ্ছ্বাস হতে পারে। তাহলে এই যে যে কোনটা প্রকাশ করতেছে সেটা অনুযায়ী আমাকে বলতে হবে। যেমন লোকটি বলল বাহ পাখিটি তো চমৎকার। তাহলে বাহ পাখিটি তো চমৎকার যেহেতু বলছে, আমার বোঝা যাচ্ছে যে কি এটা একটা আনন্দের সাথে বলতেছে। লোকটি আনন্দের সাথে বা উচ্ছ্বাসের সাথে বলল যে পাখিটি চমৎকার। ওকে। এখন আমি যদি বলতাম হ্যাঁ, আহ, তিনি বললেন মাগো কি ভয়াবহ।
ঠিক আছে? মা গো কি ভয়াবহ, মানে মা গো বলতে মানে ভয় পেয়ে মা গো বলছে আর কি। তো তখন আমার এখানে আমি কি লিখবো? এর কথা বলবে স্যার। হুম, তিনি ভয়ের সঙ্গে বললেন যে বিষয়টি খুব ভয়াবহ, বা এরকম করে আমার কথাটা বলতে হবে। তো এই যে আমাকে এটা বুঝতে হবে যে আমার এখানে বা ইয়া হলো যে যেমন আমি বললাম যে সুমন সুমন বলল, সুমন বলল ধুর, এবারও বাড়ি যেতে পারছি না। ওকে, তাহলে আমি এই কথাটা পরিবর্তন করে কি হবে? সুমন হতাশার সাথে হতাশা বলল যে সে এবারও বাড়ি যেতে পারছে না। পারছে জিনিসটা না। বোঝা গেছে? আমাকে জি জাস্ট স্যার। ভাবটা বুঝতে হবে, এই যে ভাব অনুসারে ভাবটা আমার বুঝতে হবে যে এটা কি বোঝাতে চাচ্ছে। তো এই হচ্ছে আমাদের উক্তি পরিবর্তনের আজকের ক্লাস। তো আমরা এখানে উক্তি পরিবর্তনের উক্তি কি শিখলাম, উক্তি কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো শিখলাম। হ্যাঁ, উক্তি কি, পরোক্ষ উক্তি কি, প্রত্যক্ষ উক্তি কি শিখলাম। এখানে প্রথমে আমাদের উদ্ধৃতি চিহ্ন প্রত্যক্ষ থেকে পরোক্ষতে পরিবর্তন করতে গেলে উদ্ধৃতি চিহ্ন বাদ দিতে হবে। এখানে একটা যে আনতে হবে। আমাদের এখানে অর্থ সংগতি রক্ষার জন্য সর্বনামে পরিবর্তন করতে হবে। আমাদের উক্তির ক্রিয়ার কাল পরিবর্তন করতে হবে, এবং কালবাচক বা সর্বনামগুলো কিভাবে পরিবর্তন হবে সেটা দেখলাম আমরা। অর্থ এখানে আমাদের পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে, সেটা কিভাবে হবে সেটা দেখলাম। আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে আহ মূল বাক্যাংশের ক্রিয়ার কালের উপর নির্ভর করে না, বরঞ্চ মূল বাক্যের ক্রিয়ার কাল আশ্রিত খণ্ডের কি ক্রিয়ার কালের উপর নির্ভর করে, সেই বিষয়টা আমরা দেখলাম। আমরা দেখলাম যে চিরন্তন সত্য থাকলে সেখানে কি করতে হবে, সেটাকে এই যেমন আছে তেমনই রাখতে হবে, সেখানে আমাদের ক্রিয়াকালে পরিবর্তন হবে না। আর আমাদের সর্বশেষ যেটা প্রশ্নবাদক, অনুজ্ঞা, আবেগসূচক ইত্যাদি নানা ধরনের যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোতে আমাদের কি এই ইয়া করা যাবে না, মানে সেটার ভাব অনুযায়ী প্রশ্ন হলে সেখানে আমি জিজ্ঞাসা করলেন, শুধালেন, বা জানতে চাইলেন, এইভাবে কথাগুলো আনতে হবে। অনুজ্ঞা বলতে আদেশ, নির্দেশ, উপদেশ, সেটা যদি হয় আদেশ করা, তিনি আদেশ করছেন বললেন, অনুরোধ করছেন বললেন, বা এ অনুরোধ করে বললেন, এই জিনিসগুলো আনতে হবে। এবং আবেগের ক্ষেত্রে আমাকে এটা মাথায় রাখতে হবে যে সেটা কি ধরনের আবেগ বুঝাচ্ছে, সেটা কি দুঃখ, ভয়, হতাশা না আনন্দ, সেক্ষেত্রে আমাকে ওইটা অনুযায়ী কি পরিবর্তন করতে হবে। যদি ভয়ের কথা বলে তাহলে ভয়ের সাথে বললেন, আনন্দের কথা বলে আনন্দের সাথে বললেন, হতাশার কথা বললে হতাশার সাথে বললেন। ওকে, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে উক্তি পরিবর্তন করতে হবে। এখন আপনাদের বাড়ির কাজ হবে যে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো থেকে কি এই প্রশ্নগুলো উত্তর আপনারা যতটা পারেন ভালো করে শিখে নিবেন, দেখে নিবেন। কিছু কমন প্রশ্ন আছে ঘুরে ফিরে এখানে আসে বারবার, আপনারা যদি এগুলো একটু ভালো করে দেখতে পারেন তাহলে এখান থেকে অনেক কিছু কমন পড়ে যাবে। যেমন আমাদের আগামীকাল পরোক্ষুক্তিতে কি হবে সেটা আহ একটা পরীক্ষাতে আসছে, যে দুদকের পরীক্ষাতে, যে আগামীকাল পরোক্ষুক্তিতে কি হবে, সেটা হবে যে পরদিন। এই আবার মনে করেন বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এইটার পরোক্ষুক্তি কি হবে? এটা সরি, প্রত্যক্ষুক্তি কি হবে? তাহলে বাবা বললেন তুমি দীর্ঘজীবী হও, তো বাবা ছেলেকে বললেন। এই যে এইভাবে আমাদের শুধু যে প্রত্যক্ষ থেকে পরোক্ষতে প্রশ্ন করবে এমন না, পরোক্ষ থেকে প্রত্যক্ষতেও আনতে হতে পারে। তো তো যারা ক্লাস করছেন বা করেছেন সবাইকে ধন্যবাদ। তো আপনারা এখানে এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন যারা লাইভ দেখছেন। আর যারা আহ, আমাদের এই লাইভ ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আহ ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, বন্ধু বান্ধবদেরকে জানাবেন। আমাদের খুব শীঘ্রই একটা ইয়ে শুরু হবে, আহ, সেটা হচ্ছে যে পেমেন্ট, সরি, পেইড ভার্সন ক্লাস শুরু হবে খুব দ্রুত। তো সেখানে আপনারা সবাই জয়েন করবেন আশা করি। আর পাশাপাশি আমাদের এই মেসেজটা সবাইকে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো যারা লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য।